আমার নাম পার্থপ্রতিম মজুমদার। যখন জন্মেছিলাম আমার নাম ছিল প্রেমাংশু কুমার বিশ্বাস, আর ডাক নাম ছিল ফুরফুরি। তা বাবা নাকি দুঃখ করে বলেছিলেন আমার ঠাকুমাকে যে মা, আমার ছেলে কোনোদিনই মোটা হবে না, খুব রোগা ছিলাম। তা আমাদের বাড়ি হচ্ছে, আসলে আমরা জন্মেছি বাড়ির উঠোনে। বাংলাদেশ তখন ছিল পাকিস্তান, আজকের বাংলাদেশ। পাবনার কালাচাঁদ পাড়া বলে যে শহর, বাজারের মাঝখানে। তা কালাচাঁদ বাড়ি ছিল দাদু বাড়ি। সেই বাড়িতে পিতলের রথ ছিল, স্নানযাত্রার মন্দির ছিল, শিব মন্দির ছিল, অষ্টধাতুর কৃষ্ণ রাধার মূর্তি ছিল। দাদু বাড়ির মেয়ে ঠাকুমা। 18ই জানুয়ারি 1954-তে আমার জন্ম পাবনায়। বাবা ফুরফুরি শুনে ভাবতো তার ছেলে কোনোদিন মোটা হবে না। তবে আজকে আমাকে দেখে মনে হয় না যে মোটা হয়তো হতামই বয়সের ইয়েতে। তা যাই হোক, আমার ঠাকুমা জিজ্ঞেস করলেন, কেন তো ছেলে মোটা হবে না কে? তো বলে কি যে তুমি যে ফুরফুরি মানে ফড়িং বলে ডাকো। তো বলে তাহলে বল কি নাম দেবো তোর ছেলের? তা বললো তুমি এক কাজ করো, তুমি মহাভারতের ভীম সব থেকে শক্তিশালী, তার নাম দাও। বলো যে ওর নাম ভীম। তা সেই থেকে আমার ডাক নাম ছিল ভীম। সারা পাবনার সবাই আমাকে ডাকতো ভীম বলে। তা তারপরে আমার ছোটবেলাটাই কেটেছে আসলে পাবনার কালাচাঁদ পাড়ায়। জুবলি স্কুল বলে আমাদের দুটো বাড়ি পরেই যে স্কুলটা ছিল, এখনও যারা বাংলাদেশে থাকেন জানেন, জুবলি ট্যাঙ্ক বলে বিরাট পুকুর, তার পাশে ছিল জুবলি স্কুল। তা সেখানে পড়াশোনা করতাম। আর এমনই স্কুল ছিল যে ছোটোবেলায় অন্য বাড়ির স্নান করার আগেই দৌড়ে গিয়ে স্কুলের প্রথম বেঞ্চটা দখল করার জন্য বই টই রেখে আসতাম, যাতে ওই বেঞ্চে আমি যাওয়ার সময় কেউ যেন না দখল নিতে পারে। তো পড়াশোনায় বিশাল ভালো ছিলাম বলবো না, কিন্তু ফার্স্ট বেঞ্চে বসার একটা রোগ মনের মধ্যে ছিল। বাবা ছিলেন ফটোগ্রাফার, ওনার নাম ছিল হিমাংশু কুমার বিশ্বাস। উনি পাবনা শহরেই ওনার কিছু স্টুডিও ছিল, এবং পাকিস্তানের তৎকালীন কিছু ইংরেজি এবং বাংলা দৈনিকে উনি সাংবাদিক হিসাবে, ফটো সাংবাদিক কাম রিপোর্টার হিসাবে কাজ করতেন উত্তর বাংলার। এবং আকফা, গেভার্ট, ইলফোর্ড বিভিন্ন সেই সময়কার ফিল্ম কোম্পানির সঙ্গে তার যোগাযোগ ছিল। এক সময় জার্মান, বেলজিয়াম ওখানেও গেছেন। তা যাই হোক, এই পাবনাতে আমরা 4 ভাই 1 বোন, আমি দ্বিতীয় সন্তান বাবা মায়ের। তা তখন তো খেলার আজকের মতো আধুনিকতার কোনো ব্যাপার ছিল না। আসলে তখন খেলতাম ডান্ডাগুলি, গুলি, ব্যাডমিন্টন, হাডুডু, কিতকিতও খেলতাম মেয়েদের সাথে। আর বাড়ির থেকে মা যখন ঘুমোতো, 3টে বাড়ি মিলে আমাদের বাড়ি ছিল পাবনা শহরে। তো মা যখন ঘুমোতো, চুরি করে কিছু ডাল, চাল, আলু এগুলো নিয়ে চলে যেতাম। অন্য মেয়েরাও এসে যোগ দিত। আর চারিদিকে যে গাছের পাতাগুলো পড়তো সেইগুলো এবং শুকনো কাঠ জ্বালিয়ে আমরা যে খাবার রান্না করতাম, ওটা বোধহয় মার রান্নার থেকেও অনেক ভালো হতো। আর খুব রোগা ছিলাম বলে যখন গাছে আম আসতো, নিজের বাড়িতেই গাছ ছিল, সেই গাছের মাথায় উঠে আমাকে পাড়ার দাদারা, দিদিরা বলতো, ওই দেখ মাথার উপরে একটা আম রয়েছে, তুই গিয়ে পেরে নিয়ে আয় তো। রোগা ছিলাম বলে সেই সরু সরু ডালের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমগুলোকে নিয়ে আসতাম। ওরা কেটে নিজেরাও লবণ লঙ্কা দিয়ে খেত, আমাদেরও দিত, কিন্তু আমার খুব টক লাগতো খুবই। আর নারকেল গাছেও ফুরফুর ফুরফুর করে উঠে চলে যেতাম, গিয়ে নারকেল, ডাব এগুলো সব পেরে নিয়ে এসে মনের আনন্দে খেতাম। পেয়ারা, জামরুল, সবেদা এগুলো অনেকেই ভুলে গেছে। এইগুলো কিন্তু আমরা ছোটবেলায় খুব মজার সঙ্গে খেতাম। আর দাদু বাড়িতে যখন রথ চলতো, সেই রথের উপরে ছিল প্রতিটি কোণায় স্ট্যাচু। এক একটা স্ট্যাচু ধরে সেই দড়িওয়ালা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকতাম। আর হুড় হুড় করে রাস্তা দিয়ে রথ চলতো, আর সবাই পান, চিনি, বাতাসা ছুঁড়ে মারতো। ওগুলোকে কুড়িয়ে ওই ধুতির কোছরে বা
কোনো কোনায় লুকিয়ে রাখতাম, বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে সেই বাতাসাগুলো খেতাম। এইগুলোর আনন্দ আজও কিন্তু ভুলিনি। তা বাবা ছিলেন ফটোগ্রাফার বলেই হয়তো, আর মা গান গাইতেন, নিজেই গাইতেন, তেমন ওস্তাদ টোস্তাদের কাছে শেখেননি। তা একটা বাড়িতে হারমোনিয়াম ছিল, সেটা বাজাতাম মার সাথে। তা যার জন্য একটু মারধরও কম খেতাম মার কাছে। তা দুষ্টুমি করলেই চালের মধ্যে, রান্নাঘরের চাল ছিল, চালের মধ্যে এক একজনের নামে এক একটা লাঠি থাকতো। তা অন্যায় হলেই ধাপুস ধুপুস করে লাঠির বাড়ি পড়তো। তা আমার গায়ে একটু কম পড়তো, তার কারণ ছোট ভাইদের ছোচানোর দায়িত্ব আমার উপরে দিয়ে দিত। বলতো, ভীম ও পায়খানা করছে, ছুচিয়ে দিয়ে আয় তো। তা ছুচিয়ে দিয়ে আসতাম। তা যারা ছোট ভাইগুলো এখন বড় হয়েছে, ওদেরকে বললে ওরা লজ্জায় লাল হয়ে যায় এখনো। আমার আসলে ঘেন্না টেন্নাগুলো কম ছিল। আর সেই সময় তো বাড়িতে খাটা পায়খানা ছিল। তা এখনও যেন যখন ওই দূর থেকে গান শুনি, একটা গান লিখো আমার জন্য, সাত ভাই চম্পা জাগরে জাগরে, এখনও সেই স্মৃতিগুলো মনে পড়ে। ওই খাটা পায়খানায় ঢুকে আর দূর থেকে মাইকে ওই গানগুলো আসছে। এখনও যখন প্যারিস প্রবাসী আমি, যখন ভারতবর্ষে বা বাংলাদেশে এলে, বিশেষ করে মফস্বল জায়গায় গেলে, এখনও কিন্তু মাইকে এই গানগুলো বাজে। তখন আমার মনে পড়ে যায় আমার 50 বছর আগে বা 48 বছর আগে, 2-3 বছর বয়সের সেই সময়কার কথা। তা একদিন হঠাৎ করে আবিষ্কার করলাম যে তখন স্কুলে ভর্তি হলেই একটা পেঁচানো টিনের কৌটোতে মিল্ক পাউডার দিত। তা বাবার তখন একটা সাইকেল ছিল। আমি দেখি আমার দাদাকে বাবা সাইকেল চালিয়ে নিয়ে এলো, আর পেছনে দেখি ক্যারিয়ারের মধ্যে চাপা রয়েছে একটা বিরাট মিল্ক পাউডারের একটা কৌটো। ওই মিল্ক পাউডারের লোভেই কান্নাকাটি আরম্ভ করে দিলাম যে ওকে কেন স্কুলে ভর্তি করলে, আমাকে কেন নিয়ে গেলে না। তা বাবা বললো, তোর এখনো বয়স হয়নি স্কুলে যাওয়ার, ওকে 1-এ ভর্তি করে এলাম। তা আমি আছাড়ি বিছাড়ি, আমি গুলি খেলছিলাম বাড়ির উঠানে, আছাড়ি বিছাড়ি কান্না দেখে আসলে আমার লোভ হচ্ছে ওই মিল্ক পাউডারটা আমার পাওয়া খুব জরুরি। তা আমাকে বাবা নিয়ে গেলেন, চল জামা পরে নে, স্কুলে ভর্তি করে দিয়ে আসি। আমাকে নিয়ে গেল ইনফ্যান্টে ভর্তি করতে। সে মহা সমারোহে সেই মিল্ক পাউডারের কৌটো নিয়ে আমি বাড়িতে ফিরলাম। এটা আমার স্কুলের প্রথম স্মৃতি। ছোট ছোট বেঞ্চে গিয়ে বসতাম, আর মিল্ক পাউডারটা আমি আনলাম বটে, মা এক ছো মেরে টান মেরে নিয়ে গিয়ে রান্নাঘরের কাঠের আলমারির মধ্যে লুকিয়ে রাখলো। তাই তাকে তাকে থাকতাম যে মা কখন ঘুমোচ্ছে। তা যেই মা ঘুমোতো, ভাই বোনরা আমরা করতাম কি, খাতার কাগজ ছিঁড়ে একটা ঠোঙা তৈরি করতাম, ঠোঙার মধ্যে মিল্ক পাউডার ভরে কিছু চিনি দিয়ে নিয়ে চলে যেতাম জুবলি ট্যাঙ্কের, মানে এই পুকুরের পাড়ে গিয়ে ভাই বোনকে লুকিয়ে লুকিয়ে খাওয়াতাম। আর আসার আগে আচ্ছা মতো জল দিয়ে কুলকুচি করে মুখ টুক ধুয়ে চলে আসতাম যে আমরা মিল্ক পাউডার খাইনি। তার মিল্ক পাউডার তখন শুনতাম বেশি খেলে নাকি পেট খারাপ হয়। তা আমি বাবার 4 সন্তান ছেলে, তার আমি দ্বিতীয়। আমার বড় ভাই বর্তমানে চন্দননগরে আছে, তার নাম স্নেহাংশু কুমার বিশ্বাস, সবাই কানুদা বলে ডাকে। সে ওখানকার কাউন্সিলর কাম ডেপুটি মেয়র। আমি প্যারিস প্রবাসী। আমার পরের ভাই অরুণাংশু বিশ্বাস, ডাকনাম রাজকুমার, ও থাকে বর্তমানে টরন্টোতে, ও ইঞ্জিনিয়ার। আর সব থেকে ছোট ভাই ও হচ্ছে শুভ্রাংশু বিশ্বাস, রূপকুমার ডাকনাম। ও ঢাকা মেডিকেল থেকে পাশ করেছে, এখন বোস্টনের কাছে ব্যাঙ্গর বলে একটি শহরে ও খুব বড় ডাক্তার। আর আমাদের একমাত্র বোন ও স্নিগ্ধা বিশ্বাস, ডাকনাম হচ্ছে মিনু, আমাদের সবার আদরের। ওর বিয়ে হয়েছে কল্যাণীতে, কলকাতার কাছেই, ও ওখানে থাকে। তা যাই হোক, বাবা ছোটবেলায় কেন জানি যেখানেই ছবি তুলতে যেতেন আমাকে বলতেন, কিরে যাবি নাকি। তা আমার খুব লোভ ছিল যে বাবার সঙ্গে গেলে পড়াটরাগুলো বেশি করতে হবে না, তা সুতরাং একটু ভালো কিছু জিনিসও দেখতে পারবো, বাইরে কিছু বাবা খাওয়াও দেবে, এবং যেখানে ছবি তুলতে যাবে তারাও কিছু খাবার দাবার দেবে। ওই বাইরের খাবারটার উপরে ঝোঁক সবসময় ছিল। তা সেখানে গিয়ে দেখতাম বাবা বনমালী ইনস্টিটিউট বলে পাবনাতে একটা থিয়েটারের একটা অডিটোরিয়াম আছে, তা সেখানে বাবা ছিল সদস্য, প্লাস ফটোগ্রাফি করতেন।
তা যা নাটক দেখতাম, সে আলী বাবা 40 চোর বাড়িতে এসে যে চিচিং ফাঁক বললে একটা শব্দ হতো দরজা খোলার, করে আমরা গলায় সেই আওয়াজ করতাম, করে সেই দরজাটা খুলে যাচ্ছে। তা আমি তো জানতাম না যে মূকাভিনয় বা মাইম বলে কিছু জিনিস আছে। আমি ওইগুলো শিখে আসতাম, দেখে এসে বাড়িতে মায়ের শাড়ি লুকিয়ে নিয়ে এসে খাটের ওই মশারি টাঙার জন্য যে কাঠগুলো লাগানো হয় ওগুলোর সঙ্গে গোল করে শাড়িটাকে ঘিরে আমরা স্টেজ তৈরি করতাম, করে যে নাটক দেখতাম বা যে সিনেমা দেখতাম সেইগুলোকে অভিনয় করে 4 ভাই বোন মিলে আমরা মানে আচ্ছা মতো সারা দিন ধরে ওই থিয়েটার চলতো। আর আরেকটা সুবিধা ছিল, পাবনাতে 2টো সিনেমা হল ছিল, একটা বাণী সিনেমা, একটা রূপকথা। তা আমাদের দোকানের পাবলিসিটি, আমি হাফ প্যান্ট পরে হামাগুড়ি দিয়ে বসে রয়েছি, আর যে ভাইটি এখন আমেরিকায় ডাক্তার ও ন্যাংটা হয়ে আমার পিঠের উপরে বসে রয়েছে। হঠাৎ করে আমরা ওই রকম একটা খেলছিলাম, তা আমার বাবার কর্মচারী কেউ একটা হয়তো ছবিটা তুলে নিয়েছিল। তা পরবর্তীকালে আমাদের দোকানের ব্যবসার সিম্বলই হয়ে যায় এই ছবিটা। তা পাবনার প্রত্যেকটি হলে ওই হাফ টাইমের সময় যখন আজকে যেরকম পাবলিসিটি চলে তখন স্লাইড চলতো। তা সেখানে লেখা থাকতো এই মধুর স্মৃতি ধরে রাখুন, আর নিচে লেখা থাকতো রূপছায়া স্টুডিও পাবনা। তো ওই সুবাদে এবং বাবার পরিচিতির জন্য আমার অবাধ ছিল সিনেমা হলে যাতায়াত। তা সেই আমলে ইংলিশ বই তখন বোধহয় 2 আনা মতো ছিল বোধহয় সিনেমার টিকিট, ওগুলো গিয়ে শুক্রবারে ম্যাটিনি শো গিয়ে দেখে আসতাম। তা যে যুদ্ধ যা কিছু হতো সেই কার্ড দিয়ে শোট তৈরি করতাম, মাথায় গামছা দিয়ে পাগড়ি তৈরি করতাম, মায়ের ওড়না বা কাপড় দিয়ে কোমরে বাঁধতাম, বেঁধে ভাই বোনদের মধ্যে মারামারি করতাম। পাবনায় আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে গাজন বলে একটা উৎসব হতো। 1 মাস ধরে সন্ন্যাস গ্রহণ করতো সবাই, এবং তারা রাত্রেবেলায় এসে ওই যাদের বড়লোক বাড়িতে বড় বড় উঠান আছে হ্যাজাক জ্বালিয়ে তারা সেখানে নাচতো ঢাকের সাথে সাথে। আবার কেউ শিব পার্বতী হয়ে ওই হ্যাজাকের আলোতে তারা রাধাকৃষ্ণ শিব পার্বতী এইগুলো নাচ হতো। আমরা বলতাম হাজরা এগুলোকে। তো ওই হাজরা যা দেখতাম নিজে অনুকরণ করতাম। এটা অনুকরণ প্রবণতা বেসিক্যালি বলতে গেলে আমার জন্মগত, আমি যা দেখতাম তাই করার চেষ্টা করতাম। এই অনুকরণ প্রবণতা এমন ব্যাপক ছিল যে একটা ভিখারিও যদি এসে বলতো মারে ভাত দেন, তা আমি গলা ভেঙিয়ে আর একটু ল্যাংড়া করে বলতাম মারে ভাত দেন। আর আমার মা এত রাগী ছিল যে সঙ্গে সঙ্গে ওই চাল থেকে, রান্নাঘরের চাল থেকে লাঠি নিয়ে এসে বলতো ক্যারে ভীম, মানুষের সঙ্গে এরকম করে কথা বলে, মানুষকে এরকম করে ভেঙায়, ওরা গরিব না। আমার মা আসলে ছিল ভীষণ রাগী। তা আজকে বুঝতে পারি যে মার ওই রাগটা ছিল বলেই হয়তো আমরা ডিসিপ্লিনড হয়েছিলাম। মায়ের নাম ছিল, ডাক নাম ছিল তুষা, আর ভালো নাম ছিল সুশ্রিকা বিশ্বাস। উনি এখনও বেঁচে আছেন, কখনো কখনো এখানে থাকেন, কখনো কখনো আমার দাদার কাছে চন্দননগরে থাকেন। তা মায়ের স্নেহও আমরা পেয়েছি, আবার মায়ের ওই লাঠির আদরও আমরা পেয়েছি। যেমন ছোট ভাই, খুবই ছোট, যে ডাক্তার এখন, ও করতো কি পাবনায় ওই আগের শিকগুলো এখনকার মতো গ্রিলের ব্যবস্থা ছিল না, জানলাতে সরু সরু লম্বা লম্বা রড দেওয়া থাকতো। তো ল্যাংটা হয়ে আমরা স্কুলে গিয়েছি, আর তখন পাকিস্তান আমল, ওই আইয়ুব খাঁ ব্যবস্থা করেছিল যে দুপুরের টিফিন দেওয়া হবে, তো গরম খিচুড়ি দিত। কিন্তু আমার বাড়ির থেকে কথা ছিল যে ভীম, যা খাবি বাড়িতে এসে খাবি, ওই আজে বাজে পোকামাকড় ওগুলো খেয়ে আসবি না স্কুলে। তা আমি করতাম কি, যখন ওই যে লাইন দিয়ে খিচুড়ি দিত, সবার আগে খাতা ছিঁড়ে একটা ঠোঙা তৈরি করে নিয়ে গিয়ে তার সামনে ধরতাম, তার মধ্যে খিচুড়িটা দিয়ে দিত। সেই গরম খিচুড়ি ছুটে হাত পুড়ে যাচ্ছে, ওর বাড়ির বাগানের মধ্যে দিয়ে, 2টো বাড়ি পরে স্কুল, সুতরাং রাস্তা দিয়ে এলে দেরি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে খিচুড়ি। তা বাগানের মধ্যে দিয়ে ছুটে আসতাম, ছুটে এসে ডাকতাম রূপকুমার রূপকুমার, আর রূপকুমারও জেগে থাকতো যে মেজদা ঠিক এসে পৌঁছাবে এই টাইমে। ও
উপর থেকে ল্যাংটা অবস্থায় মুখ বের করে দিত জানলার বাইরে, আর আমি গরম খিচুড়ি বাইরের থেকে ওই কাগজ দিয়ে ওর ঠোঙা ওর মুখের মধ্যে ঢালতাম। ও বাবারে মারে চিৎকার করতো গরমে, আর সারা মুখ দিয়ে আর ওর টুনটুনি বলতাম আমরা, ও টুনটুনি টুনটুনি সব জ্বলতো। তারপরে বলতাম যে তাড়াতাড়ি গিয়ে জল দিয়ে ধুয়ে আয়, হ্যাঁ তাড়াতাড়ি জল দিয়ে। আবার বোনকে ডাকতাম, মিনু তাড়াতাড়ি আয় এদিকে, আর জিজ্ঞেস করতাম মা কই। তা একদিন আবিষ্কার করলাম আমাদের বাড়িতে আসলে পাশের বাড়ির এক মহিলা, তিনি আমাদের মাতৃস্নেহে মানুষ করেছেন, তিনি সারা জীবন আমাদের জন্য করেছেন এবং মারাও গেছেন পরে। তার নাম হচ্ছে মেজো পিসি, জ্যোৎস্না নাম ছিল, জ্যোৎস্না আচার্য, আমাদের পাশের বাড়ির মেয়ে, কিন্তু আমাদের মায়ের স্নেহে মানুষ করেছে। আমার ছোট ভাই যেটা ডাক্তার, সে ওর সঙ্গেই ঘুমাতো, ও কিন্তু সারা জীবন জানতো ওটাই তার মা। হঠাৎ করে আবিষ্কার করলাম মেজো পিসি আমার পেছন থেকে চুলের মুঠি ধরে, ওরে ভীম তুই বিষ খাওয়াচ্ছিস বাড়িতে, আই না বৌদি দেখে যান ভীম কি করে। সে একটা সিন আজকেও যখন আমি প্যারিসে থাকি আমি মনে মনে হাসি। আমার বন্ধু বান্ধব বা আমার সঙ্গে যারা থাকে তারা ভাবে যে পাগল হয়ে গেছে বোধহয় পার্থদা, নিজে নিজেই হাসে। পাবনায় ছিল বনমালী ইনস্টিটিউট, যেখানে সাংস্কৃতিক যাবতীয় কর্মকাণ্ড চলতো। সেখানে পাবনার মেয়েরা, বিশেষ করে হিন্দু মেয়েরা, প্রচুর নাটক করত, নাচের প্রোগ্রাম করত, এবং হিন্দু মুসলিম উভয়েই গানের ভালো ভালো প্রোগ্রাম হতো, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, তা সেগুলো দেখতে যেতাম। আর ইফা বলে একটি গানের স্কুল ছিল, যেখানে ছোটোবেলার থেকে আমাকে বাড়ির থেকে ভর্তি করে দিয়েছিল, আমি গান গাইতাম। আমার মনে আছে, কত রাজপথ জনপথ ঘুরেছি, তারপরে বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, এগুলো আমার প্রথম দিনের গান। পরে ভালোই গাইতাম, এখন আর চর্চা করি না, ওই মাইম করতে করতে মাইমই হয়ে গিয়েছি। তা মার সঙ্গে আবার যেতাম রাত্রেবেলায়, রান্না টান্না মা শেষ করতো দিনের বেলায়, দেখতাম যে মায়েরা সব যায় সিনেমা দেখতে। তা সিনেমা হলের দোতলায় ছিল লেডিস, তা ছোট বাচ্চা যেহেতু আমিও লেডিসে গিয়ে বসতাম। সেই যুগে উত্তম সুচিত্রা প্রচুর সিনেমা আমি দেখেছি, হারানো সুর, শিল্পী, পথে হলো দেরি। তো এইগুলো আজও মনকে টানে। এখনও যখন দেখি তখন সেই মায়ের সঙ্গে লেডিসে বসে বসে যে সিনেমাগুলো দেখতাম তার কথাও মনে আসে। আর গভীর রাতে যদি জল পিপাসা পেত, তখন আমাদের দোতলাটা হয়নি, নিচতলাতে 3 ভাই একই খাটে ঘুমাই। তা জল পিপাসা পেলেই উঠে জল টল খেয়ে চুরি করে বাবার পকেট থেকে আদানা কি 1 আনা চুরি করতাম। তার পরের দিন আমাকে বাইরে গিয়ে খাগড়াই খেতে হবে, নাড়ু খেতে হবে। বাড়িতে কিন্তু নাড়ু হয় সব সময়, কিন্তু যে চুরি করে খাওয়ার একটা মজা, হ্যাঁ, সেই খাগড়াই, নাড়ু, বিশেষ করে নকুলদানা এবং বাদাম, এগুলো খুব খেতাম। তা একদিন আমার বড়দা ধরিয়ে দিয়েছিল যে ও এত পয়সা পায় কোত্থেকে, ও এত খায় বাইরে বসে বসে। তোকে বললাম যে তোকেও হাফ শেয়ার দেবো, তুই কোনো কথা বলবি না। তো এই শেয়ার ভাগাভাগি করে নিয়েছিলাম সেই সময়। তো বাবা সবই জানতো। তো বাবা ছিল আসলে খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, খুব মুচকি মুচকি হাসতো। তো বলে বাদ দে। আর বাবার কোনো কিছু এখনও বড় হয়েও যখন আমরা ঝগড়া করেছি, বাবা শুধু বলতো বাদ দে, চুপ করতো। বলে চুপ করলেই নাকি শান্তি এসে যায়। তা আজকে বাবা নেই, বাবার কথা আমার খুব মনে হয়। এবং সত্যি কথা বলতে কি, যে প্যারিস থেকে আমার এখন দেশে আসতেও ইচ্ছে করে না। বাবার এই নেই ব্যাপারটা আমাকে এখানে এসে, বিদেশের থেকেও এখানে এসে খুব কাঁদায়। কারণ বাবা যে চেয়ারটায় বসতেন, বাবা বাড়ির যে জায়গাটায় হাঁটতেন, বা বাবা যেখানে বসে খেতেন, ওই দিকে তাকালেই আমার একটা হাহাকার আসে। তা এই করতে করতে একটা বিশাল একটা রায়ট হয়েছিল 62-র এন্ডে, 63-র দিকে। তা আমার কাকা বড় হয়েছিলেন আসলে বাবার ছত্রছায়ায়। তা কাকা তখন ইঞ্জিনিয়ারিং পাশ করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কলকাতাতে চাকরি করছে, বড়, বিয়ে করেনি। তা বাবা বললেন যে ঠিক আছে, পাকিস্তান আমলে F ক্যাটাগরি ভিসাতে ইন্ডিয়াতে পড়াশোনা করা যেত। বলে তো ওনার নাম ছিল সুধাংশু কুমার বিশ্বাস, তা ডাক নাম নব। বলে নব, এক কাজ কর, তুই আমার এই 2 ছেলেকে মানুষ করে দে, ওরা যাতে এখানে এসে ভালো কিছু করতে পারে। তা আমাদের 2 ভাইকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতার কাছে
ফরাসি যে কলোনি আছে 22 কিলোমিটার 23 কিলোমিটার দূরে চন্দননগর, সেই চন্দননগরে গিয়ে 6-এ ভর্তি হয়েছিলাম। তা সেখানে আদর্শ শিক্ষালয় ডক্টর শীতল প্রসাদ ঘোষ আদর্শ শিক্ষালয়ে আমি পড়াশোনা করি এবং ওখান থেকে আমি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছি। তা আমাদের যে সম্পর্কে কাকা হন ডক্টর আর.এন. রয়, নিউরোসার্জন, যিনি পিজিতে প্রফেসর ছিলেন, উনি বাস করতেন পূর্ণদাস রোডে। তার পাশের ফ্ল্যাট ছিল তাপস সেনের এবং ওখানে তখন থাকতেন যোগেশ দত্ত, আর উপরতলায় থাকতেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। তা সেখানে যেহেতু ওই বাড়ির দাদু বেঁচে ছিলেন, তা আমরা চন্দননগর থেকে ছুটি ছাটাতে এবং বিশেষ করে গ্রীষ্মের যে ছুটিগুলো সেগুলো গিয়ে ওই বাড়িতে অনেক দিন কাটাতাম। তা সেখানে যোগেশ দত্তর সঙ্গে পরিচয় হয় এবং যোগেশ দত্ত একবার চন্দননগরে এবং মগরা কলেজে তখন আমার দাদা পড়তেন, যাতেও দিদি পড়তেন, ওদের অনুষ্ঠানে যোগেশ দত্ত এসেছিলেন মুখাভিনয় করতে। আসলে যোগেশ দত্ত সেই সময়, আমি 65-66 দিকে কথা বলছি, ওই সময় উনি কমিক করতেন এবং কমিকের ফাঁকে ফাঁকে উনি কিছু কিছু স্কেচ করে দেখাতেন। তা যোগেশ দত্তর সঙ্গে আলাপ হলো। তা ওনাকে বললাম যে আমিও এরকম তো করি, আমি পাবনাতে করতাম, করে করে দেখালাম। তা উনি সবসময় আমাকে বলতেন, এই লাইন ভালো না, এগুলো করার কোনো মানে হয় না। এই যে দেখ না, ডাক্তার কাকা কত বড় ডাক্তার, সারা পৃথিবীর লোক তাকে জানে, সারা ভারতবর্ষের লোক তাকে জানে, এইরকম বড় ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, পাইলট হতে হবে, যেটা বাপ মা আমাদের সবাই বলে থাকে, হতে গেলে এই 3 রকমই হতে হবে, আর কিছু হওয়া যাবে না। তা আমি পড়াশোনা করছি চন্দননগরে, মাঝে মাঝে ওনার কাছে আসি, ওনার কোনো প্রোগ্রাম থাকলে দেখতে যাই। তা উনি দেখতাম যে একই জায়গায় দাঁড়িয়ে হাঁটে, তা আমি এটাকে ফলো করলাম। তো বাড়িতে এসে এসে করলাম। একবার ওনার কাছে গিয়ে বললাম যে যোগেশবাবু, আমি তো শিখে ফেলেছি, দেখা তো উনি সারাক্ষণ হাফ প্যান্ট পরে থাকতেন বাড়িতে। তা আমি দেখালাম, তো উনি আমাকে দেখালেন যে দেওয়ালটাকে ধরে কি করে এটাকে আরও স্মুথ করা যায়। এই আমার প্রথম হাতে খড়ি। এই টুকটুক টুকটুক করে যোগেশ দত্ত ভালোবেসে আমাকে শেখাতেন। এরপরে যোগেশ মাইম একাডেমি হয়েছে, সেখানেও গিয়ে গিয়ে কিছু কিছু ক্লাস করেছি। পরবর্তীকালে আমি ওখানে টিচারও হয়েছি। তো এর মধ্যে আমি হাই সেকেন্ডারি পাশ করলাম এবং দেশে ফেরত চলে এলাম। আমার দাদা থেকে গেলেন চন্দননগরে, তিনি পার্টি পলিটিক্স করাতেই নিজেকে ভালো মনে করেছেন। তা আমি চলে এসেছি এখানে এসে ঢাকা মিউজিক কলেজে ভর্তি হলাম। আসলে ভর্তি হলাম না, মুক্তিযুদ্ধ চলার পরে রিফিউজ হিসাবে যখন আমরা ফেরত চলে এলাম এখানে, তো পাবনাতে আমাদের বাড়িতে একটা পাকিস্তানি মেজর ওটাকে দখল নিয়েছিল। তা বাড়ির জিনিসপত্র সব লুট হয়ে গিয়েছিল, গ্রেনেডও পড়েছিল। তা ওই ফাঁকা বাড়িতে এসে থাকতাম। হঠাৎ করে মনে হলো পুনা ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাব। তা বারিন মজুমদার, ওস্তাদ বারিন মজুমদার, যিনি বাংলাদেশের মিউজিক কলেজের জন্মদাতা, ফাউন্ডার অফ দ্য মিউজিক কলেজ ইন বাংলাদেশ এবং খুব নামকরা ক্লাসিক্যাল গায়ক ছিলেন, উনি আমার বাবার দুঃসম্পর্কের আত্মীয়। তো উনি আমাদের বাড়িতে গিয়ে উঠতেন। তা মুক্তিযুদ্ধের সময় ওনার একমাত্র মেয়ে হারিয়ে যায়। তো উনি তখন আমার বাবাকে বললেন, হিমাংশু, তোর তো 4 ছেলে আছে। বাবা মামা ডাকতেন। বললেন যে তোর মামির তো দেখাশোনারও কেউ নেই, আমারও তো দেখাশোনার কেউ নেই, এক কাজ করি, ওর তো এই কালচারাল লাইনে খুব ঝোঁক, তা ও আমার সঙ্গে ঢাকায় গিয়ে থাক, তুই আমাকে ওকে দিয়ে দে। এই বারিন মজুমদার আমাকে অ্যাডপ্ট করে নিয়ে চলে এলেন এবং উনি আমাকে পার্থপ্রতিম মজুমদার নাম দিয়ে ওনার সন্তান হিসাবে তারপর থেকে প্রতিপালন করেছেন। ঢাকার সেগুন বাগিচায় 28 নম্বর সেগুন বাগিচায় ছিল মিউজিক কলেজ। সেখানে আমরা গান বাজনা করতাম, প্রচুর বন্ধুবান্ধব হয়ে গেল। মুক্তিযুদ্ধে যারা জয়েন করেছিল তাদের সব বীর বিক্রম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছিলেন মিউজিক কলেজে, অনেকেই জানেন না, উনি ভালো সেতার বাজাতেন। দুলাল ভাই ছিলেন একাডেমি সেকশনে। তা যাই হোক, এদের ছত্রছায়া আনোয়ার রহমান, খুব নাম করা মুক্তিযোদ্ধা ক্র্যাক প্ল্যাটুনের, উনি ছিলেন, উনিও গান গাইতেন। মিউজিক কলেজে শুধু আমরা গান শিখতাম তাই নয়, আমি আবার বিকালবেলায় দোতলাতে একটা ছোট্ট অডিটোরিয়াম ছিল, ইনডোর অডিটোরিয়াম,
ওখানে আবার মাইমটাকে, এই মূকাভিনয়টাকে প্র্যাকটিস করতাম। তা দুপুর 2টো অবধি ছিল আসলে বেসিক্যালি ক্লাস। তা প্রফেসররাও এত বন্ধু মতো হয়ে গিয়েছিল, বা ওরা বন্ধুর মতো আচরণ করতো আমাদের স্টুডেন্টদের সাথে। আসলে সবাই শিল্পী তৈরি হচ্ছে, ওনারা হয়তো কেউ ইংলিশের প্রফেসর, কেউ বাংলার, আবার মিউজিকের, তারাও বিকালের দিকে আবার বেড়াতে আসতো। আসলে ওস্তাদ বারিন মজুমদারের বাড়িটা ছিল সব সময় সবার জন্য খোলা, আর আমরা ওই মিউজিক কলেজের দোতলাতেই থাকতাম। তা সেখানে আমার প্র্যাকটিস দেখে অনেক প্রফেসর জিজ্ঞেস করতো, কিরে তুই এটা কী করিস, এরকম বোবার মতো কি কি হাত পা ছুড়িস, এক্সপ্রেশন দিস, হ্যাঁ হাঁটিস কীভাবে যেন, এটা কি? তা আমি বোঝালাম যে কথা না বলে দেহের ভঙ্গি দিয়ে, মুখের এক্সপ্রেশন দিয়েও মানুষের অভিব্যক্তিকে, মানুষের কথাকে বা মানুষের গোপন কথাকে শৈল্পিকভাবে বোঝানো যায়। তা বলল, তুই টেলিভিশনে করিস না কেন? তা আসলে গানের পরিবারে থাকি, ওনাকে সবাই চেনে ক্লাসিক্যাল সিঙ্গারের সারা দেশের অন্যতম শ্রেষ্ঠ ওস্তাদ হিসাবে। তা সেই পরিবারের ছেলে, আমি যাচ্ছি এরকম রং চং মেখে সংসেজে। তা কি কপাল যে ভদ্রলোকের সঙ্গে কথা হলো, কিছুদিন পরেই তিনি জয়েন করলেন অ্যাজ এ গেস্ট প্রডিউসার বাংলাদেশ টেলিভিশন। তার নাম হাবিবা হাসান। তা উনি আমাকে আমন্ত্রণ জানালেন যে পার্থ, তুই এসে এক কাজ কর, আমাদের একটা ছোট্ট 10 মিনিটের একটা অনুষ্ঠান করে দে। একই সাথে এখানকার তখন সাংবাদিক এবং টিভিতে অনুষ্ঠান করতেন হেদায়েত হোসেন মুর্শেদ, উনি রংধনু বলে একটা অনুষ্ঠান করলেন। তা আমাকে পরপর বেশ কয়েকটা বিভিন্ন ডিফারেন্ট প্রোগ্রামে কেউ 10 মিনিট, কেউ 15 মিনিটের একটা করে চাং দিল। তা সেখানে ঢাকার জনজীবনকে কেন্দ্র করে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি করতে থাকলাম। কখনো বাসযাত্রী, কখনো ছিনতাইয়ের কবলে, কখনো লোডশেডিং হয়েছে, হঠাৎ করে জল নেই হয়ে গেল বাথরুমে। তা এইগুলো ভীষণ জনপ্রিয়তা পায়। আমি আসলে ভাবতেও পারিনি যে এত অল্প সময়ে মানুষের এত কাছাকাছি যেতে পারবো। আসলে টেলিভিশন মিডিয়াটা এত ভালো এবং এত কাছের, মানুষ ড্রয়িং রুমে বসে, বেডরুমে বসে, তখন হয়তো এত টেলিভিশন আজকের মতো ছিল না, কিন্তু তাও যে মানুষগুলো দেখতো, হয়তো পাড়ার অনেক ছেলেরা একটা বাড়িতে ওই ভালো প্রোগ্রাম হলে সেখানে জড়ো হতো অনুষ্ঠানটাকে দেখতে। তা আমার পত্রপত্রিকায় লিখতে থাকলো যে অনেকেই তো গান গায়, তো পার্থ তো একটা নতুন আইটেম করছে, ওয়াই নট পার্থ শুধু মাইম নিয়েই থাকবে। তা আমার এটা দোলা লাগালো। তারপরে আপন প্রিয় বলে একটা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর অনুষ্ঠান যেত, সেখানে করলাম। লন্ডন থেকে এলেন শফিক রহমান, যিনি আজকের যায় যায় দিন পত্রিকার সম্পাদক, উনি করতেন বলা বাহুল্য, উনি ডেকে পাঠালেন। বিবিসিতে ছিলেন ফজলে লোহানি, উনি এলেন, উনি এসে করলেন যদি কিছু মনে না করেন। সেই অনুষ্ঠানটা ছিল সেই সময়কার সব থেকে লম্বা অনুষ্ঠান, তার প্রায় 5 বছর চলেছিল। তা উনি আমাকে দিয়ে টাইটেলটা করিয়ে নিয়েছিলেন, সুতরাং আমি অনুষ্ঠানে না থাকলেও ওই টাইটেলটা অনুষ্ঠানের শুরুতে দেখানো হতো। তা এইভাবে আমার জনপ্রিয়তা যখন বেশ ঢাকাতে, রাস্তাঘাটে অটোগ্রাফ দিচ্ছি, মেয়েরা চিৎকার করে উঠছে রিক্সার উপর থেকে, ওই যে পার্থপ্রতিম মজুমদার যায়, ওই যে পার্থপ্রতিম মজুমদার যায়, সেটা বিশাল ব্যাপার, আমি যেন ভারতবর্ষের অমিতাভ বচ্চন। তাই এই করতে করতে ফরাসি অ্যাম্বাসাডার উনি ডেকে পাঠালেন একদিন তার ডিনারে। উনি বললেন যে তুমি খুব ভালো মাইম করো, এটা তো আমাদের দেশে বহুল প্রচলিত, তুমি কেন আন্তর্জাতিক আঙিনায় যাচ্ছ না? তাই বললাম, দেখো আমার বাবা একাধারে, আমার একদিকে বাবা যিনি আমাকে আর্থিক হেল্প করেন, তিনি ফটোগ্রাফার, তার আরও 3টি পুত্র সন্তান রয়েছে যাদেরকে মানুষ করতে হবে, আর এইদিকে যিনি আমাকে পোষ্য নিয়েছেন সিনিও শিল্পী, তাদের কারোরই অত পয়সা নেই যে আমাকে নিজেদের পয়সায় প্যারিস পাঠাবে। আর আমি তখন বাংলাদেশের আঙ্গিনায় এত পপুলার, আমি একটু অচেনা দেশে যাব কেন, আমি তো এই দেশের হিরো তখন। তা আলিয়াস ফসেজের ডিরেক্টর ডেকে পাঠালেন আলিয়াস ফসেজে, ফ্রেঞ্চ কালচারাল সেন্টার, ওখানে আমার পরপর 2টো শো হলো। তখন আমি কলকাতায় গেলাম যে আইটেমগুলো তৈরি করেছি যোগেশ দত্তকে দেখাতে এবং কিছু ভালো মিউজিক সংগ্রহ করতে। এগুলো আমাকে ভীষণ জীবনে কাজে দিয়েছে। তা ওরা এশিয়ার মধ্যে প্রথম মাইমের জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করলো প্যারিসে। তাই এখানে তো বোঝেনি তো, ব্যুরোক্রেটরা আমাদের উপমহাদেশে, এই ব্রিটিশরা এত সুন্দরভাবে তাদেরকে সাজিয়ে রেখে গেছে যে আপনার একটা সুন্দর কাজও তারা অসুন্দর করার জন্যই যেন ব্যস্ত হয়ে পড়ে। তা 2 বছর ধরে ফাইল চালাচালি
তারপরে আমি যেতে পারলাম প্যারিস। 1981-এ আমি প্যারিসে যাই। সেখানে মার্সেল মার্সো যে জগৎ বিখ্যাত মাইম, তার কাছে কিন্তু যাইনি। আমি গিয়েছিলাম মার্সেল মার্সোরও গুরু যিনি এবং মডার্ন মাইমের যিনি জন্মদাতা, মানে কর্পোরাল মাইমে দেহকে কতভাবে ভাগ করা যায় ডিগ্রি অনুযায়ী, জিওমেট্রিক্যাল অনুযায়ী। তার নাম হচ্ছে এতিয়েন দুক্রু। যারা ফরাসি চলচ্চিত্র বা বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্রের সঙ্গে পরিচিত, ফরাসি সেই চলচ্চিত্রে যে এতিয়েন দুক্রু অভিনয় করেছিলেন, সেই বইটার নাম ছিল দ্য চিলড্রেন প্যারাডাইস, ফ্রেঞ্চে বলে লেজ অফ দ্য প্যারাদি। তা তিনি ছিলেন ভারতবর্ষের গুরুদের মতো। আমাকে প্রথম দিনই জিজ্ঞেস করলেন, তু কোনে গান্ধী, মানে ডু ইউ নো গান্ধী? তা আমার ধারণায় ইন্দিরা গান্ধী এখন ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার, তার কথাই বোধহয় জিজ্ঞেস করছে। তার কারণ বাংলাদেশ 81-এর দিকেও ততখানি ফ্রান্সে সেইভাবে পরিচিত নয়, যদিও মুক্তিযুদ্ধের সময় তারা প্রচণ্ড হেল্প করেছিল। তাই ভাবলাম বুড়ো মানুষ বোধহয় ইন্দিরা গান্ধীর কথা জিজ্ঞেস করছে। তাই বলছে, হ্যাঁ খুব শীঘ্রই সে তোমাদের এই দেশে আসছে। আমাকে হাত তুলে মারতে উঠে গেল, তুই কানে পা মহাত্মা, মানে তুই জানিস না হু ইজ মহাত্মা, মানে সে তো মরে গেছে, তো সে আবার কি করে আসবে? তখন আমি বুঝলাম আসলে মহাত্মার এই চেতনাটা ফরাসি দেশের সবার মনেই গান্ধীর একটা বিশাল স্থান। যেমন টেগর বা সত্যজিৎ রায় ইদানিং মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়েছে। তা গান্ধীকে আমি উপলব্ধি করলাম প্যারিসে গিয়ে যে বিদেশিদের কাছে সে কত জনপ্রিয়। তা সেখানে আমি ওই বিভিন্নভাবে দেহকে কি করে ভাগ করতে হয় জিওমেট্রিক্যালি, সেগুলো শিখলাম। ওটাকে বলে কর্পোরাল মাইম। তা এরপরেই মার্সোর সঙ্গে যোগাযোগ হয়ে যায় তার একটা শোতে। তা আমি শিল্পকলা একাডেমির একটা ব্রোশিয়ার নিয়ে গিয়েছিলাম যে ফেরত চলে যাব। তাহলে হিরোরা তো বেশি দিন বাইরে থাকতে পারে না, তাহলে তো তারা হিরোয়ের তো নষ্ট হয়ে যাবে, তার অন্য হিরো তাদের জায়গা দখল করে নেবে। তা আমি গিয়েছিলাম 8 মাসের জন্য, যাই হিরো থাকতে থাকতেই ফেরত চলে এলাম প্যারিস থেকে। তা সেখানে মার্সো আমার ক্যাটালগটা দেখে বলল, এ কে? তাহলে আমি, তোমাদের দেশে মাইম আছে? বললাম যে হ্যাঁ। তো বলে কি যে তুমি কার কাছ থেকে শিখেছো? বললাম যে যোগেশ দত্ত বলে সেলফ টট মাইম ইন্ডিয়াতে খুব ভালো মাইম করছে, তার একটা ইনস্টিটিউটও আছে। তা সেখানে আমি কিছুদিন শিখেছি, তার কাছে প্রাইভেটলি শিখেছি। তা বলছি কি তুমি কেন আমার স্কুলে আসো না? সেখানে তুমি এসে দেখাতে পারবে যে তোমরা প্রাচ্যে ওরিয়েন্টাল মাইম কিভাবে করো। তো এখানে থাকতে এক গ্লাস জলকে নিতাম, বুঝতাম না চোখে কোথায় তাকাতে হবে, ভাবতাম ফর্মটাকে ধারণ করলেই বোধহয় মাইম হয়ে গেল। তো মার্সো আমাকে দেখিয়ে দেখাতো, দেখো 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 কিভাবে জলের গ্লাসটা নিচ্ছে, দেখো 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 কিভাবে ফুলটা নিচ্ছে, এটা হচ্ছে ওদের ওরিয়েন্টাল মাইম। তো মার্সো বলল, তোমাকে আমার সঙ্গে অক্সিডেন্টালি এবং কিভাবে আরো দৃষ্টি নন্দন করা যায়, একটা জল শুধু জলই না, এই জলের ফিলিংসটাকে তোমার আনতে হবে দর্শকদের মধ্যে। এই বাঁ হাতটার তো কোনো কাজ ডান হাতে নেই, কিন্তু এই বাঁ হাতটাকেও ধারণ করতে হবে যে আমি একটা জলের গ্লাস নিচ্ছি, এই যে টাক করে একটা ছোট্ট টিপ জলটাকে নিচ্ছি, পাবলিকের দিকে চোখটাকে দিচ্ছি, এই যে ছোট্ট স্ট্রোক বা একটা ছোট্ট ফুল তুলছি। আগে মাইম করতাম যেন মনে হচ্ছে নিঃশব্দে আমি নিজের জন্য করছি, কিন্তু মার্সোর কাছ থেকে ওই ছোট ছোট ভাবে শিখলাম যে মাইমটা অন্যকে দেওয়ার জন্য, নিজে ধারণ করব কিন্তু অন্য সেটা উপলব্ধি করবে এবং সমান্তরালই অন্যের সঙ্গে একটা সাইলেন্ট মিউজিক আমি তৈরি করব। তা মার্সো আমাকে বললো, হোয়াই ডোন্ট ইউ জয়েন উইথ মাই কোম্পানি? তা আমি বললাম যে মার্সো, আমি খুব গরিব দেশ থেকে এসেছি, আমি তোমার কাছ থেকে আগে প্রথমে কিছু শিখতে চাই, তারপরে যদি তোমারও মনে হয় আমারও মনে হয় আমি তোমার কোম্পানিতে জয়েন করব। মার্সোর সঙ্গে তার স্কুলে জয়েন করলাম, 3 বছরের কোর্স, 16 থেকে 18 ঘন্টা আমরা পরিশ্রম করতাম। ওই স্কুলে চান্স পাওয়াটা ভাগ্যের ব্যাপার এই কারণেই, সারা পৃথিবী থেকে বহু ছেলে মেয়ে সেখানে অ্যাপ্লিকেশন উইথ ভিডিও পাঠায়। অন্য জাজরা, মার্সো বেশি দিন তো প্যারিসে থাকেন না, উনি সারা পৃথিবী ট্যুর করে বেড়ান শোয়ের জন্য। তা ওইটা দেখে ওরা চুজ করে রাখতো 50 থেকে 60 জনকে। মার্সো তারপরে তাদেরকে বেছে নিয়ে 30-20 এরকম ক্যান্ডিডেটকে ডাকতো তার সামনে পারফর্ম করতে। স্কুলে চান্স পেলো হয়তো 7 জন কি 10 জন। তার কারণ শুধু মাইম শিখলেই হবে না, ব্যালে জানতে হবে,
মডার্ন ড্যান্স জানতে হবে, অ্যাক্রোবেটিক জানতে হবে, ড্রামাটিক আর্ট জানতে হবে, প্যান্টোমাইম, মাইম, কর্পোরাল মাইম জানতে হবে। এতগুলো ভাগ তো আমি বাংলাদেশে থাকতে বা কলকাতায় থাকতে জানতাম না। তা আমার অনেক ভাগ্য, আমার বাবা মার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, যে আমি মার্শাল আর্টসও অবধি আমার নিজেকে পৌঁছাতে পেরেছিলাম। তা মার্শাল আর্টসের কাছ থেকে আমি ছোট 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 জিনিস শিখেছি এবং তৈরি করতে পেরেছি, যে আমার ভক্তি দিয়ে, আমার শ্রম দিয়ে আমি তৈরি করতে পেরেছি আমাকে। এবং পুত্র প্রতিম কিছুদিন আগে আমেরিকায় এক বাংলাদেশি ছেলে মার্শাল শো দেখতে গিয়ে জিজ্ঞেস করেছিল যে ডু ইউ নো পার্থপ্রতিম মজুমদার। আমি মার্শো তার উত্তর দিয়েছিল, ছেলেটি আমাকে ইমেল করেছিল যে অফকোর্স হি ইজ মাই সান। এই যে ছাত্র থেকে পুত্র হওয়ার যোগ্যতা অর্জন করেছি, এটাই আমার অনেক পাওয়া। তাই সেই মার্শোর স্কুলে কাজ করতে করতে আমাদের পুরো স্কুলটাকে নিয়ে যাওয়া হলো শিকাগোতে, যেখানে আমেরিকান স্টুডেন্টরাও এসে আমাদের কাছ থেকেও শিখতো, আমাদের টিচারদের কাছ থেকেও শিখতো। তাহলে আমেরিকাতে মার্শো বিশাল পপুলারিটি তৈরি করেছে। সে প্রায় 6 মাস বলতে গেলে আমেরিকা কানাডা দিয়ে থাকে। তারপরে মার্শো ট্রুপের সদস্য হিসাবে আমি সারা পৃথিবী শো করে বেরিয়েছি এবং মার্শোর সঙ্গে মাইমো ড্রামা তৈরি করেছি। মানে মাইমো ড্রামা, যেটা ছোট গল্প, যেমন যদি বলি মাইম, উপন্যাস, সেটা হচ্ছে মাইমো ড্রামা। তা ওখানে থাকতে থাকতে আমাকে মালয়েশিয়ান গভর্নমেন্ট ইনভাইট করে নিয়ে গিয়েছিল মালয়েশিয়াতে ওদের ডিফেন্ডাম বাচ্চাদের ট্রেন করতে, যারা কথা বলতে পারে না, এবং ওদের দেশের যারা প্রফেশনালি নাটক করে, সিনেমা করে, মডেলিং করে, তাদের জন্য 1 মাস সেখানে আমি ছিলাম। তা সেখানে আমার জন্য ওরা আয়োজন করেছিল ওপেন এয়ার, 10,000 মানুষ সে শো দেখেছিল। এবং যেদিন থেকে গিয়েছিলাম এবং চলে আসা অবধি প্রতিটি, অনেকে হয়তো জানেন মালয়েশিয়া হচ্ছে আমেরিকান মিডিয়া, দ্য নিউ স্টেটস টাইম, মালয় মেল এবং অন্যান্য সব পত্রিকাতে ফুল পেজ জুড়ে আমার প্রশংসা করে প্রতিবেদন ছাপা হয়েছিল এবং ওরা টাইটেল দিয়েছিল দ্য মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। তাই এটা আমি মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড নই, আমি জানি বাংলাদেশে থাকতে হিরো ছিলাম, ভাবতাম আমি বোধহয় শ্রেষ্ঠ কিছু কাজ করে ফেলেছি। বিশ্বের আন্তর্জাতিক আঙিনায় গিয়ে জানলাম যে আমি হয়তো 1000-2000-এর পেছনে কেউ একজন। ওটাও আমার শান্তি যে পদ্মাপাড়ের ছেলে অন্তত কাদামাখা পা নিয়ে অন্তত মার্শো, প্যারিস এইটুকু টাচ করতে পেরেছি, এটাই আমার গৌরবের। আজ বাংলাদেশ না হলে কিন্তু আমি এই কাজটা করতে পারতাম না। তা যাই হোক, আমি যোগেশ মাইম একাডেমি, ওদের ভারতবর্ষের যে শ্রেষ্ঠ সম্মান মাস্টার অফ মাইম যোগেশ দত্ত, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যে উনি, আমি যতবার প্যারিস থেকে এসেছি আমাকে দিয়ে ক্লাস করিয়েছেন। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাথীলেখা দি আমাদেরকে বাড়িতে জায়গা দিয়েছেন। আমি জাস্ট বিয়ে করেছি তখন, ওনাদের বিছনাতে ঘুমিয়েছি। ওনাদের কিছু কোরিওগ্রাফ, কিছু ওয়ার্কশপে কাজ করার সুযোগ পেয়েছি। ওনারা হচ্ছেন ভারতবর্ষের বলতে গেলে দ্বিতীয় যুগের, প্রথম গণনাট্যর পরে ওনারা দ্বিতীয় যুগের খুব গুণী শিল্পী, কিংবদন্তি। তাদের নাটক দেখতাম চোখ বড় বড় করে। তাদের বাড়িতে থাকার, খাওয়ার এবং তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সত্যি আমি উল্লসিত। তা যতবারই আমি কলকাতায় আসি, আমি ওই খাওয়া দাওয়া আপ্যায়নে বিশ্বাসী না। আমি চেষ্টা করি যারা নাটক করছে তারা যদি আমাকে ডাকে, যারা মাইম করছে তারা যদি আমার কোনো সাহায্য চায়, তাদের সঙ্গে কাজ করতে। এবং ঢাকাতেও যতদিন আসি, হয় ফ্রেঞ্চ কালচারাল সেন্টার আলিয়াস ফসেস, অথবা জার্মান কালচারাল সেন্টার, অথবা রাশিয়ান কালচারাল সেন্টারে আমি সকাল থেকে বেরিয়ে যাই। আমি রাত্রেবেলায় গভীর রাতে শ্রান্ত অবস্থায় রিক্সাতে অথবা গাড়িতে আমি ফিরে আসি। তখন বন্ধুবান্ধবরা রাত্রেবেলায় আমার আশেপাশে জড়ো হয়, যাদেরকে নিয়ে আমি হইচই করি রাত 12টা-1টা পর্যন্ত। আবার পরের দিন আমি কাজ করি। আমি প্যারিসে যাওয়ার মুহূর্ত পর্যন্ত এই মাইম নিয়েই কাজ করি। তো সারা বিশ্বের বহু দেশে আমি শো করেছি। আর গত 3 বছর যাবৎ আমি ফরাসি চলচ্চিত্রেও ছোট ছোট রোল, আমরা তো প্রথম জেনারেশন, আমাদের মেন রোল কে দেবে? তা সুতরাং আজকের এই চেষ্টায়, আমার পরিশ্রমে আমি ওই ছোট রোলে চান্স পেয়েছি। আমার লেটেস্ট যে বই ফরাসি দেশ আমেরিকাতে, ইংল্যান্ডে বেরিয়েছে এবং গত জানুয়ারিতে 7 জানুয়ারি 2005-এ বম্বেতেও রিলিজ করেছে। ওটার নাম হচ্ছে $1 কারি। তাতে আমি একটা টিপিক্যাল পুরোহিতের চরিত্রে অভিনয় করেছি। আমার হাতের ছায়া দিয়ে
ফরাসি 5 নম্বর টেলিভিশন, যেটাকে সকালবেলায় বলে TV5, সারা পৃথিবী থেকে দেখা যায়। আর রাত্রেবেলায় জার্মান টেলিভিশন ZDF এর সঙ্গে এক হয়ে যায়, নাম হয় আর্তে, যেটাতে অনেক নাটক, ব্যালে, অপেরা, প্রাচীনকালের তথ্যচিত্র সব কিছু দেখানো হয়। মানে খুব সুন্দর একটা চেন, আর্তে, অনেকেই জানেন। তা সেটার জেনেরিক টেলিভিশনটা খুললে এবং চেঞ্জ অফ প্রোগ্রামে আমার হাতের শ্যাডোটা এবং ওপেনিং অফ দ্য প্রোগ্রামে এইভাবে আমার জিনিস আসতো। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। কিন্তু আমার লাইফ কিন্তু এই গল্প শুনে অল্প অল্প ভালোবাসা না, প্রেম করেছি, দেখেছি, ভালোবেসেছি, বিয়েও করেছি। আমার স্ত্রীর নাম, ওর বিয়ের আগে ছিল জয়শ্রী চাকি ঝুমু, বিয়ের পরে হয়েছে জয়শ্রী মজুমদার, আর ঝুমু তো আর পাল্টায়নি। আমাদের দুটি সন্তান, বড়টি 14+, নিকোলা, প্যারিসে পড়াশোনা করছে, 9ম শ্রেণীর ছাত্র, পিয়ানো শেখে। ছোটোবেলায় শিখিয়েছিলাম কিছু মাইম। মার্শাল আর্টসও যখন বাড়িতে আসতো, হাত দিয়ে পাখি ওড়ানো দেখাতো, সাপ দেখাতো, বাটারফ্লাই দেখাতো। বুঝতেই পারেন এখনকার ছেলে তো। আর আমি আমার বাবা মার মতো সায়েন্স পড়েছিলাম, মিউজিক শিখেছিলাম, হয়ে গেলাম মাইম। আমি ওকে বলেছি যদি প্লাম্বিংও ভালো করে করতে চাস, তখন ফরাসি দেশে আবার কি কল টলের জলের লিক সারানোর প্রচুর পয়সা, তার কারণ ওদের আসা যাওয়ার একটা খরচ দিতে হয়। তারপরে যতক্ষণই আছে টাইম, সে যদি 10 মিনিটও কাজ শেষ করে 1 ঘন্টার মিনিমাম পয়সা তাকে দিতে হবে। তাই বলেছি তুই যদি অন্য কিছু না করতে চাস, আমি পাইলটও করতে চাই না, ইঞ্জিনিয়ারও বানাতে চাই না, ডাক্তারও বানাতে চাই না আমাদের দেশের বাবাদের মতো, তুই প্লাম্বিংই শেখ। তা হাসে। তা এক সময় বললো জুডো করবে। তাহলে নিকোলা সত্যি তো? তখন ড্রেসটার দাম আমার চিন্তার বিষয় ছিল, তখন ড্রেসটার দাম ফরাসি দেশে অনেক টাকা। এই ঠান্ডার মধ্যে তখন গাড়ি ছিল না, বাসে করে নিয়ে গিয়ে হা করে গালে হাত দিয়ে, ওই ফরাসি দেশের বুড়া বুড়ি কি বাবা মার চাকরি করে, সুতরাং সবাই তো আর নিয়ে আসতে পারে না। তা আমার যেদিন যেদিন সময় হতো আমি বা ওর মা নিয়ে যেতাম। আমি গিয়ে আমাদের দেশের পত্রপত্রিকা যেগুলো আমার বাই পোস্টে যায় সেগুলো নিয়ে পড়তাম। বছর 2 পরে বলে কি ওর আর ভাল লাগছে না। কেন? ওই আছাড় টাছাড় মারা ওর নাকি সহ্য হচ্ছে না। তাহলে কি করবি? বলে ক্যাচ শিখবো। খুব ভালো কথা, পয়সা দিয়ে ক্যাচ শিখতে পাঠিয়েছিলাম। 1 বছর পরে আবিষ্কার করলাম ও সাইড লাইনে বসে খেলা দেখে। তখন আজ বাবারে নিকোলা, তোর তো বাবা আমি ঠিকই তো ধরতে পারছি যে তুই চুরি করছিস। তা তুই কি শিখতে চাস? তা তুই যদি পিয়ানোও না শিখতে চাস বাদ দে। তো পিয়ানোর প্রফেসর আমাদেরকে ফোন করে বললো যে না খুব ভালো বাজাচ্ছে, তোমরা প্লিজ ওকে বাদ দিও না। তা এখন পিয়ানো শিখছে। আবার ইমেলে শুনলাম, মানে কলকাতায় এসে ঢাকায় এসে যাদের সঙ্গে ওর ওই লেভেলের বন্ধুদের সঙ্গে, আমার বন্ধুর ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ, তারা বলল নিকোলা নাকি রেকর্ডিং করছে, ওরা নাকি গানের সিডি বের করছে। আর এই খবরটা কিন্তু আমার কাছে নেই। তার কারণ আমরা চোখে চোখে রাখি ঠিকই, কিছুটা সময় তো ওদের বন্ধু বান্ধবের সঙ্গে ওদের কাটাতে দিই। তাই এই হচ্ছে আমার নিকোলা। সে মাইম টাইম শিখবে না এখন, সব কিছুতে একটু লাজুক ভাব, কিন্তু সে বহু কিছু করে বেড়ায়, আমি জানি। কিন্তু আমিও এমন বাবা যে আমি বুঝতে দিই না যে আমি জানছি। তো ওটা তো ওই বয়সে করবেই। মেয়েটি আবার খুব লক্ষ্মী, সে তার স্টেডি ব্যাপার, ক্লাস 6-এ পড়ছে, সে ব্যালে শেখে। ইদানিংকালে এই বছর থেকে, ওখানে তো আবার বছর শুরু হয় সেপ্টেম্বর থেকে, জুন মাসে ক্লাস শেষ, তারপরে সামার হলিডে। তো এই বছরে দেখলাম যে আমার স্ত্রী আবার গান শেখায়, যেহেতু মামা বিখ্যাত গাইয়েছিল, মাও গান করতো। তা সুতরাং আমার স্ত্রীও সঙ্গীত বিশারদ টাইটেলটা নিয়েছে লখনৌ ইউনিভার্সিটির আন্ডারে, ভালো গান গায়। তবে চর্চাটা একটু কম, যেহেতু ছেলে মেয়ে বড় হচ্ছে। এবং আমার বাড়িতে আসলে একটা সরাইখানা, অতিথির সুটকেস ঢুকছে বেরোচ্ছে। কিছু বাড়িতে তো
আশেপাশের প্রতিবেশীরা বেরই করে দিয়েছিল যে এখানে নাকি শুধু সুটকেস ঢোকে আর সুটকেস বেরোয়। কি করব, বাঙালি তো, কাউকে তো না বলতে পারি না। তা যাই হোক, আমার মেয়ে পিয়ানো ব্যালে শিখছে এবং ওর মার সঙ্গে এই বছর থেকে বাংলা গানও শিখছে। আমরা কিন্তু ওদের সঙ্গে বাংলা ছাড়া ফরাসি বা ইংরেজিতে কোনো কথা বলি না। তার কারণ আমরা জন্মেছি যে দেশে, আমরা চাই আমার ছেলেমেয়েরাও বড় হোক আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ডে। সুতরাং ওদের সঙ্গে সব কথা, ওরা ফরাসিতে জিজ্ঞেস করলেও ওদেরকে বলি আমরা বুঝতে পারছি না, বাংলায় বলো। আমি গৌরববোধ করি যে আমি বাংলার ছেলে, আর দুই বাংলার কালচার নিয়ে আমি বড় হয়েছি। চন্দননগরের জলও আমি যেরকম খেয়েছি, ভাতও খেয়েছি, এপার বাংলা আমার দেশ। সুতরাং দুই বাংলাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং গর্ববোধ করি যে আমি বাংলাদেশের বা বাঙালি হয়ে আমি অন্তত পৃথিবীর আঙিনায় আমি ছোট্ট মাইম শিল্পী, ওই ছোট্ট শিল্পকে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাবে পৌঁছে দিয়েছি। আর একটি কাজ আমি না বললেই পারছি না, সেটা হচ্ছে আমি বাংলাদেশে এই এশিয়া মহাদেশের প্রথম মাইমো ড্রামা আমি তৈরি করেছিলাম 94-এ। আমি 2.5 মাসের জন্য বাংলাদেশে এসেছিলাম, সব গ্রুপ থিয়েটারের ছেলে মেয়েদেরকে নিয়ে এবং নাচের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম, প্রতিদিন 8 ঘন্টা করে। আমাকে সহযোগিতা করেছিল ঢাকার লিটল থিয়েটার গ্রুপ, আলিয়ান্স ফ্রান্সেস ফ্রেঞ্চ কালচারাল সেন্টার এবং জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তা সেখানে আমি আসার পূর্ব মুহূর্তে আমার দ্বিতীয় সন্তান কন্যা, আগেই বলেছি তার নাম মারি দোয়েল। দোয়েলের জন্ম হয় 3 মাস আগে। তা সেই সময় বেলজিয়াম থেকে একটি ফ্যামিলি ফরাসি দেশে বেড়াতে এসেছিল। তাদের ছোট্ট মেয়েটা হারিয়ে যায়, তার 6 বছর বয়স ছিল। তার নাম ছিল সেলিন। মেয়েটির লাশ পাওয়া গেল একটা লেকের ধারে, তাকে রেপ করা হয়েছে। আমারও মেয়ে হয়েছে 3 মাস আগে। আমার মনটায় ব্যথায় ভরে এসেছিল। আমি যখন এখানে এলাম, চলচ্চিত্রকার মুর্শিদুল ইসলাম, যে চাকা বই করে খুব নাম করেছিল ইউরোপে, প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছিল, পরে দুখাই করেছে, আগামী করে দিল্লিতে অ্যাওয়ার্ড পেয়েছিল। তা সে আমাকে বললো, পার্থদা আপনি সলো পারফরমেন্স করুন, আপনার একটা চাহিদা আছে, আমাদের প্রচুর টাকা আসবে। তখন আমি মুর্শিদকে বললাম যে দেখো, আমি মার্শাল মার্সোর কাছ থেকে শিখেছি মাইমো ড্রামা, যেরকম ছোট গল্প এবং উপন্যাসের তফাৎ তেমন। আমাকে সুযোগ দাও যে আমরা একটা বড় প্রোডাকশন করি, হয়তো অনেক টাকা লাগবে, কিন্তু আমি সেই টাকা তোমাদের সঙ্গে গিয়ে গিয়ে যোগান দেব, যেখান থেকে তুলে আনতে হয়, স্পন্সার জোগাড় করতে হয় করব, 10 লাখ টাকা হলেও লাগবে। আমরা জাতীয় জাদুঘরে 3 দিন শো করি এবং একটা টেকনিক্যাল শো করি। যত দেশের রাষ্ট্রদূত ছিল সেই অনুষ্ঠানটা দেখতে যায়। ওই ব্যাপারটার সাবজেক্টটা ছিল চাইল্ড অ্যাবিউজের উপরে, যে পৃথিবীর জন্মের সময় থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসছে তারা নিয়ে এসছে যেমন ভালোবাসা, আজকে আধুনিক যুগে সেই ভালোবাসার কোনো রূপান্তর হয়নি, তেমন নিয়ে এসছে ঘৃণা, হিংসা, যার পরিবর্তন হয়নি। তা আমি ওই মাইমো ড্রামাতে নিয়ে এসেছিলাম যে মানুষ হাঁটছে হাঁটছে, অ্যাক্রোবেট করে যুগের পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে একটি মেয়েকে কিছু খারাপ লোক ধরে রেপ করে, বাবা জানতে পেরে ছুটে চলে যায় সমাজের কাছে। সবসময় সমাজ ভালো কিছুর জন্য কিন্তু সাপোর্ট করে না। তা বাবা সে চেতনাকে সারা জীবন বহন করে গেছে যে মেয়ের কাছে কোনো পুরুষকে সে এগোতে দিত না। সে পরবর্তীকালে মেয়ে তার যৌবনে প্রেমে পড়ছে, বাবা বারবার করে এসে তার প্রেমিককে খুন করে দিয়ে যাচ্ছে। এই ছিল আমার গল্প, যে আমি দেখাতে চেয়েছি ভালোবাসা, হিংসার কোনো চেঞ্জ আমরা আনতে পারিনি, আনা যাবেও না।
আমার ডিফেক্টটা মার্শাল আর্টসও যেভাবে দেখতো, তার কারণ আমরা ওরিয়েন্টে থাকি, প্রাচ্যে থাকি, আমরা মাটিতে পাটাকে পুশ করি। দেখবেন আমরা হাঁটার সময় পায়ের পাতাটাকে এভাবে ফেলি, আর বিদেশের ওরা এরকমভাবে ফেলে। এই যে ফ্লাইং ব্যাপারটা আর এই নিচের দিকে যাওয়ার ব্যাপারটা, এই যে গতির যে দুটো দিক, আমি যখনই হাঁটতাম বলতো তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটা প্যারালাল না ফেলে সুইং করে ফেলো। তো এই যে ব্যাপারগুলো আমি শিখেছিলাম, বাঙালির ডিফেক্ট, বেতো বাঙালি, একটু ছোট্ট ভাত টাত খেয়ে ছোট্ট একটু ঘুম দেবো, গালটা একটু ফুলবে, সেই চেতনাটার বাইরে যে আমি আমাকে নিতে পেরেছি এবং সেই ডিফেক্টগুলোকে ধরতে পেরেছি। আমি এখানে এসে যখন কাজ করি, আমি ঠিক আমার ডিফেক্ট যেখানে মার্শাল আর্টসও ধরেছিল, আমি ঠিক সেই জায়গাটায় নিজের চোখটাকে রাখি। যেখানেই আমি ওয়ার্কশপ করি আমি সঙ্গে সঙ্গে ধরিয়ে দিই। তার ফলে হয় কি, ও আমার বাংলা কথা শুনে বুঝতে পারে যে আমি কোন জায়গাটার কি ভুলটা বলছি, সঙ্গে সঙ্গে শুধরে নিতে পারে। এবারে সে মাত্র 2 দিন গণকৃষ্টির আমি ওয়ার্কশপ করেছি কলকাতায়, এবং ওরা চলে আসার সময় চোখের জল ফেলেছে যে স্যার আর কয়েকদিন আমাদের একটু সময় দিতে পারেন না। এই ভালোবাসাটা আমার কাজ করেছে। তার কারণ কি, ওদেরকে আমি আপন করে এবং ওরাও আমাকে আপন করে এই বাংলা ভাষায় বোধহয় কথা বলি। এখন বিদেশ থেকে কাউকে নিয়ে এলে সে ইংলিশ বলবে, অনেকেই আছে যারা ইংলিশ, বিদেশিদের ইংলিশ বিশেষ করে ভালো করে বুঝতে পারে না। আবার ফ্রেঞ্চ নিয়ে এলে তার ইন্টারপ্রিটেশন ঠিক মতো হয়তো করতে পারবে না। তা আমি বাঙালি হিসাবে যেহেতু বাংলায় কথা বলি এবং তাদের ভুলগুলোকে কারেক্টলি ধরিয়ে দিতে পারি, সেই কারণেই ওদের কাছে আমি খুব আপন হয়ে যাই। এটাই আমার ভালো লাগে। পয়সা পাই না পাই বড় কথা নয়, সারা পৃথিবীতেই তো শো করি, ছোটোখাটো ডাল ভাত আলু সেদ্ধ জুটে যায়। কিন্তু নিজের ভাই বোন, সে কলকাতার হোক বাংলাদেশের হোক, এদেরকে যখন শেখাই তখন খুব গর্ব হয় যে যোগেশ দত্ত নিজের চেষ্টায় একটা মাইম একাডেমি করেছেন, তার কাছ থেকে ছাত্র বেরোচ্ছে। আমিও তার সঙ্গে অল্প অল্প কাজ দিয়ে যখনই সুযোগ পাই এসে একটু করে সাহায্য করে যাই। এরা হয়তো আমাদের পরবর্তীকালে মার্শাল আর্টসকেও ছাড়িয়ে যাবে, কোনো মাইম বাঙালি। সেদিন আমরা যদি স্বর্গ বলে কোনো যদি জিনিস থাকে ওখানে বসেও দেখবো, আর নরকে যদি আমার স্থান হয় ওখান থেকেও দেখার নিশ্চয়ই সুযোগ পাবো।